নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমরা সবাইকে রক্ষা করব, বাংলাদেশে হিন্দু নিপীড়নের আবহে সম্প্রীতির বার্তা মমতার। মুর্শিদাবাদের বিস্ফোরণে বাংলাদেশ যোগ, এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু। ভাববেন না আমরা বসে ললিপপ খাবো, বিএনপির বাংলা বিহার ওড়িশা দখলের হুমকির পাল্টা দিলেন মমতা। শুনলাম ঢাকা থেকে 3 লক্ষ রিকশা নিয়ে রওনা দিয়েছে, কলকাতা দখলের হুমকির জবাব দিলেন শুভেন্দু। কাঁথের সমবায় ব্যাংকের ভোটেও কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বাংলায় বাবরি মসজিদ হবে, মুর্শিদাবাদের কথায় জানালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, নিশানায় বিজেপি, নিন্দা করে টুইট করলেন কুণাল ঘোষ। এবার সরাসরি টার্গেট, আগরতলা নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি বিএনপি, ফাঁকা আওয়াজে অশান্তির চেষ্টা। সৌরভ তো বোল্ড আউট করবে, মহারাজের রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মমতা। ভাসতে পারে দক্ষিণবঙ্গের 8 জেলা, চট জলদি দেখে নিন আবহাওয়ার খবর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। অশান্ত বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ, হিন্দু নির্যাতনের আবহেই বাংলা বিহার ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তাকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যারা বলছেন বাংলা বিহার ওড়িশা দখল করবেন তারা ভালো থাকবেন। শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার বক্তব্যে উঠে এসেছে তীব্র ভারত বিরোধিতা। রিজভীর কথায়, যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা বিহার ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা, ন্যায্য অধিকার। এ নিয়ে স্বভাবতই এপার বাংলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী পাল্টা রাফালে জুজু দেখিয়েছেন। এবার রিজভীর সেই হুঁশিয়ারি নিয়ে বিধানসভায় কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তার পাল্টা জবাব, যারা বলছেন বাংলা বিহার ওড়িশা দখল করবেন তারা ভালো থাকবেন, আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দেই, আমরা সবাইকে রক্ষা করব। এদিন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন। তার সতর্কবার্তা, কোনো অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। একই বার্তা রাজ্যবাসীকেও। মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণের ঘটনায় মিলল বাংলাদেশ যোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার অল্প পরিমাণে সাদা পাউডার ও সুতলি। যে 3 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সাকিরুলের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশের ফেন্সিডিল পাচার চক্রের সঙ্গে যোগ ছিল সাকিরুলের। এই বিস্ফোরণের সঙ্গে সেই বিষয়টিরও যোগ থাকতে পারে বলে সূত্রের খবর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর খয়েরতলা এলাকায় রবিবার গভীর রাতে বিস্ফোরণ হয়। তাতে প্রথমে একজনের দেহ উদ্ধার হয়, পরে উদ্ধার হয় আরো 2 জনের দেহ। মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিম শেখ নামে 3 জনের দেহ উদ্ধার হয়। মুস্তাকিম শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায়, মামুন মোল্লা ও সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলা এলাকায়। তারা রাতে বাড়ির মধ্যে বোমা বাঁধছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেগুলি অত্যন্ত উন্নত মানের বলে জানিয়েছেন তদন্তকারীরা। কোথা থেকে এই বিস্ফোরক নিয়ে আসা হয়েছে তা স্পষ্ট নয় এখনো। মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গ উত্থাপিত হয় বিধানসভাতেও। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। নন্দীগ্রামে বিস্ফোরণের সঙ্গেও তুলনা করেন তিনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 3000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। ভারত বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠকের দিনে বাংলাদেশকে বিদ্রুপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা দখলের ডাকের পর বাংলাদেশকে কড়া বার্তা। বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই আজ 2 বিদেশ সচিবের বৈঠক। সোমবার সকালে ঢাকায় আসছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 2 প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বিদেশ সচিবদের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ ও ভারত আওয়ামী লীগের শাসন ক্ষমতা উৎখাতের পর তৈরি হওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যবধান পূরণের চেষ্টা করবে। এদিন বাংলাদেশের কলকাতা দখলের ডাকের হুমকি নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু। স্মিত হেসে বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি? অন্যদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও ফের এলো বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী আরও একবার বুঝিয়ে দিলেন, পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন।
এবার রাজ্যের সমবায় ব্যাংক নির্বাচনেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সুষ্ঠু ভোটের জন্য ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে। সেই ভোটেই সংবেদনশীল বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নতুন কিছু নয়। বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। 15ই ডিসেম্বর নির্বাচনের দিন পরীক্ষা থাকার কারণে 5টি ভোট গ্রহণ কেন্দ্র পরিবর্তন করতে হয়েছে। যে এলাকায় নতুন ভোট গ্রহণ তৈরি কেন্দ্র করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে 5টি ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। একই সঙ্গে নতুন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কোঅপারেটিভ ইলেকশন কমিশনকে পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কাঁথি সমবায় ব্যাংক নির্বাচনে রাজ্যের সব ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। সম্প্রতি তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচন ঘিরেও অশান্তি হয়েছে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীর পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 2025 সালে ডিসেম্বরের মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চান তিনি। কি পরিকল্পনা রয়েছে তার, সে কথা স্পষ্ট জানালেন হুমায়ুন। তৃণমূল বিধায়কের কথায়, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান। হুমায়ুন বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে 18 থেকে 19% সংখ্যালঘুদের বাস ছিল সেই সময়ে। বর্তমানে বাংলায় 35% মুসলিমরা বাস করেন, আর মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিমদের বাস। জম্মু কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সে প্রেক্ষিতে বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত বলেই মনে করেন তিনি। 1992 সালের 6 ডিসেম্বরের ঘটনা আজও মুসলিমদের আঘাত দেয় বলে জানান হুমায়ুন। সেই কারণেই তিনি নিজে থেকে উদ্যোগ নিয়েছেন আগামী দিনে রেজিনগর বা বেলডাঙ্গার কোনো একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে 2 একর বা 6 বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের একত্রে করে একটি মসজিদ ট্রাস্ট তৈরি হবে এবং তারপর শুরু হবে মসজিদ তৈরির কাজ। এই ট্রাস্টের সদস্য সংখ্যা 200 বা তার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময় লাগুক এই মসজিদ তৈরি করার পুরো পরিকল্পনা তিনি নিয়েছেন। বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ভোজালির কোপ মেরে খুনের অভিযোগে উত্তাল হল নন্দীগ্রাম। সকাল থেকে শুরু হয়েছে পথ অবরোধ ও বিক্ষোভ। নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটে। হামলা হয় 7 নম্বর জলপাই বুথের তৃণমূল সভাপতির উপরেও। তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির বিরুদ্ধেই অভিযোগের তীর। ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার নন্দীগ্রামের সমবায় ব্যাংকের ভোট ছিল। সেই ভোট চলাকালীনই তেতে উঠেছিল নন্দীগ্রাম। বোমাবাজি মারধরের অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারীর সেজ ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে ভোটে জয়লাভ করে বিজেপি। অভিযোগ, তারপরই রাতভর তাণ্ডব চলে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়। কালীচরণপুরে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের উপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ সকালে টুইট বার্তায় জানায়, বিজেপি যে হামলা করবে সেই আশঙ্কাই ছিল। পুলিশকে জানানো হয়েছিল, তারপরেও হামলা চালায় বিজেপি। বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন হয়েছেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। তবে বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, সম্পূর্ণ পারিবারিক বিষয়, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তিনি বলেন, মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক, আইনের পথে চলবে। বুধবার 11 ডিসেম্বর আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির 3টি সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছি।
সকাল 8টায় নয়াপল্টনে জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণ লং মার্চে শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাব। 3 সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সভাপতি বলেন, আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। যুবদলের এই নেতা লং মার্চ কর্মসূচিতে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। গতকাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঢাকার বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে। পুলিশ রামপুরা ব্রিজের কাছে নেতা কর্মীদের আটকে দিলে 3 সংগঠনের নেতারা বারিধারায় ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আমরা 3 সংগঠন গতকাল ভারতীয় হাই কমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আমাদের জাতীয় পতাকার অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছি। সংবাদ সম্মেলনে যুব দলের নেতা ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান। আব্দুল মোনায়েম আরো বলেন, শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে। বহিষ্কৃত ইসকনের নেতা বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার, তদন্ত ও বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? এই প্রশ্ন নতুন নয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় ভেসে উঠেছে এই জল্পনা। তবে ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেন কখনোই সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েননি। রাজনীতির জগতের সঙ্গে বরাবর সূক্ষ্ম দূরত্ব বজায় রেখেছেন কলকাতার মহারাজ। সেই মহারাজই কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? অন্য কোনো দল নয়, সরাসরি বাংলার শাসক দলেই যোগ দিতে চলেছেন। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তেমনই জল্পনা তৈরি হলো। আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় তৈরি হয়েছে তুমুল জল্পনা। তবে তা স্রেফ রসিকতা কিনা তা নিয়েও থাকতে পারে প্রশ্ন। অনুষ্ঠানের সঞ্চালক কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আগামী বিধানসভা ভোটেও হয়তো প্রবলভাবে ক্ষমতায় আসছে তৃণমূল। মমতা থামিয়ে দিয়ে বলেন, হয়তো টয়তো নয়, মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে, আমরাই আসবো, আমি এটাই বিশ্বাস করি। ঠিক তখনই মুখ্যমন্ত্রী বলে বসেন, সৌরভ তো বোল্ড আউট করবে। সৌরভ কি রাজনীতিতে আসছেন? প্রশ্ন উঠে যায় তখনই। সামনের সারিতে বসে থাকা সৌরভ হাসি মুখে শুনছিলেন কথোপকথন। দর্শক আসন থেকে একজন এ নিয়ে প্রশ্ন করে বসেন। মমতাও হাসি মুখে বলে দেন, এর উত্তর তো সৌরভই দিতে পারবে। ক্রিকেটে ওরা বোল্ড আউট করে, ব্যাটিং করে, ওরাই উত্তর দিতে পারবে। আমি খেলার লোক নই, তবে খেলা ভালোবাসি। মাইক নিয়ে সৌরভ কিন্তু প্রশ্নকর্তাকে বলে দেন, জিজ্ঞেস করুন না আপনি কবে খেলবেন আবার, এটাই শুনতে ভালো লাগে। রাজনীতির মানুষের কাজ রাজনীতি, আমার কাজ অন্য, এটাই আমার জীবনের নিয়ম। মঞ্চে বসে মমতা তখন হাসছিলেন। ওখানেই শেষ হয়ে যেত ব্যাপারটা। তা হলো না, বরং প্রশ্ন আরো জোরালো হয়ে উঠল মহারাজের জন্যই। সঞ্চালক আবার প্রশ্ন করেন সৌরভকে, তাহলে আপনি রাজনীতিতে আসছেন না? সৌরভ হাসতে হাসতে বলেন, এটা বলার জায়গা এই প্ল্যাটফর্ম নয়। সবে রাজ্য জুড়ে শীতের মরশুম শুরু হয়েছিল। রাজ্যবাসী শীতের আমেজ গায়ে মেখে উপভোগ করছিল শীতকালের এই দিনগুলো। কিন্তু এই আনন্দে জল ঢালতে রাজ্যে দেখা দিতে পারে নিম্নচাপ। সকালের দিকে তাপমাত্রা হু হু করে কমলেও যত বেলা বেড়েছে ততই যেন এক অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে। ক্রমশই আকাশের মুখ ভার করতে শুরু করেছে। আবহাওয়ার এই বিরূপ অবস্থার জন্য মূলত দায়ী পশ্চিমী ঝঞ্ঝা, তার উপরে দোসর হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে একমাত্র বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে, এমনটাই খবর পাওয়া গেছে আবহাওয়া দফতরের মাধ্যমে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থেকে শুরু হয়ে উত্তরবঙ্গে তুষারপাত সবটাই বজায় থাকবে। তাই বাড়ির বাইরে বেরোলে ভুলে যাবেন না ছাতা, আবহাওয়া দফতরের এমনটাই সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে সেটা অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তাই সেভাবে আবহাওয়ার বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। শুধুমাত্র আজকের দিনটি নয়, আগামী কয়েকদিন যাবৎ আবহাওয়ার এরকমই বিরূপ প্রভাব দেখা দিবে। শীতের রোদ আর গায়ে মাখা হবে না, বরং এই কদিন আকাশের মুখ ভার থাকবে, এটাই আশা করা যাচ্ছে। কুয়াশার দাপট চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের পর এবার জেনে নেওয়া যাক কেমন হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। তাপমাত্রা কতটা নামবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে?
আবহাওয়া সূত্রে জানা গেছে যে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। প্রিয় দর্শক, খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর সবার আগে শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। ধন্যবাদ।